नमस्कार बंधुरा सन्तु एकाडेमी यूट्यूब चैनले तुम्हारे स्वागत। तो देखो आज के आमरा मॉडल क्वेश्चन पेपर 7 निये आलोचना करब जा आपकामिंग जेसब परीक्षा आछे विशेष करे रेलवे डिपार्टमेंटेर क्षेत्रे एछाड़ाओ किन्तु आरो विभिन्न जेसब गुरुत्वपूर्ण परीक्षा आछे हाँ सेगुलोर क्षेत्रेও किन्तु समान उपयोगी। तो चलो आज के जिके जे मॉडल सेट अर्थात आरपीएफ एर जे मॉडल सेट सेटा 7 निये आलोचना करी। देखो एछाड़ाओ किन्तु आमादेर एखाने किछु मैथ देওয়া আছে তোমরা দেখতে পারো এই চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ দেওয়া আছে যা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ম্যাথগুলো বারবার আসে। আর এএলপি টেকনিশিয়ানের উপর জিকেও কিন্তু এটা চলবে এবং এর সাথে আমরা সায়েন্সের কিছু কোশ্চেন দিয়ে থাকি সায়েন্সের, তো সেটা তোমরা দেখতে পারো। তো চলো আজকে ম্যাথ তোমার মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন কি আছে বলছে নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা মৌল। দেখো একটা পিরিয়ডিক টেবিল তোমরা অনেকেই কম বেশি জানো, তোমরা জানো গ্রুপ ওয়ানে যারা থাকে তারা হচ্ছে কি ক্ষার ধাতু, তাই না, ক্ষারীয় মৌল বা ক্ষার ধাতুর মৌল। গ্রুপ 2তে কারা থাকে, গ্রুপ 2তে থাকা হচ্ছে যারা ক্ষারীয় মৃত্তিকা মৌল, তার মানে আমাকে গ্রুপ 2 এর কথা বলেছে। তাহলে দেখো সোডিয়ামের সংকেত তোমরা জানো, সোডিয়াম হচ্ছে Na, পটাশিয়াম হচ্ছে K, ম্যাগনেসিয়াম হচ্ছে Mg আর লিথিয়াম হচ্ছে Li। এর মধ্যে সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এরা হচ্ছে গ্রুপ 1 এর এলিমেন্ট, তার মানে রাইট অ্যান্সার কী হবে অপশান সি, অর্থাৎ ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। তো গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো তোমরা কিন্তু উপর থেকে নিচে অর্থাৎ টপ টু বটম কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। কী আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তো এরকম সিজিয়াম, ফ্রান্সিয়াম এরকম আছে। গ্রুপ 2তে কারা আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তো এই নাম কটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো বলছে আদিনা ডিয়ার পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর নাকি মালদা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মালদা জেলায়, পশ্চিমবঙ্গের মালদা জেলায় কিন্তু এই আদিনা ডিয়ার পার্ক অবস্থিত। দার্জিলিংয়ে কী আছে? দার্জিলিংয়ে যেমন সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা অভয়ারণ্য সেটা হচ্ছে তোমার দার্জিলিংয়ে আছে। এছাড়াও সিঙ্গালীলা অভয়ারণ্য, মহানন্দা, হ্যাঁ এই অভয়ারণ্যগুলো কোথায় আছে? দার্জিলিংয়ে। যদি বলি জলপাইগুড়ি, দেখো জলপাইগুড়িতে কী আছে? পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আছে গরুমারা, চাপড়ামারি, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার তিস্তা অভয়ারণ্য, এটাও কিন্তু তোমার আছে পশ্চিমবঙ্গের কোথায়? এটা হচ্ছে জলপাইগুড়িতে। উত্তর দিনাজপুরে যদি বলি, দেখো উত্তর দিনাজপুরে আছে হচ্ছে তোমার কুলিক অভয়ারণ্য, হ্যাঁ এটা হচ্ছে তোমার উত্তর দিনাজপুরে আছে। আচ্ছা যদি বলি আলিপুরদুয়ার, তোমরা জানো আলিপুরদুয়ার হচ্ছে রিসেন্ট নতুন জেলা যেটা ঘোষিত হয়েছে, খুব তোমার হচ্ছে আলিপুরদুয়ার নতুন জেলা হিসেবে ঘোষিত হয়েছে। সেই আলিপুরদুয়ারে আছে বক্সাদুয়ার কিন্তু আলিপুরদুয়ারে আছে। ওকে, জলদাপাড়াটাও কিন্তু তোমার আলিপুরদুয়ারে আছে, কিন্তু এই জলদাপাড়া বা বক্সাদুয়ার বা যেটা হচ্ছে তোমার দার্জিলিং এই কালিম্পংয়ের যে নেওড়া ভ্যালি, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি জাতীয় উদ্যান। ক্লিয়ার? আর বাকি যেগুলো বললাম গরুমারা এগুলো হচ্ছে অভয়ারণ্য। চলো নেক্সট কোশ্চেন। তো এর সাথে সাথে এইভাবে কিন্তু বাকিগুলো তোমাদের মনে রাখতে হবে এবং রিভিশন দিয়ে যেতে হবে। উদন্তপুরী বিহার কে প্রতিষ্ঠা করেন? গোপাল, রামপাল, ধর্মপাল নাকি বখতিয়ার খলজি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু গোপাল, কিন্তু এই উদন্তপুরী বিহার প্রতিষ্ঠা করেন গোপাল। আচ্ছা যদি বলি উদন্তপুরী বিহার ধ্বংস করেন কে? তো মনে রেখো বখতিয়ার খলজি কিন্তু অ্যাকচুয়ালি উদন্তপুরী বিহারকে ধ্বংস করেন। এর সাথে দেখো তোমরা জানো নালন্দাকে প্রতিষ্ঠা করেন প্রথম কুমার গুপ্ত, তাই না। বিক্রমশিলা, তারপরে সোমপুর যে বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, সোমপুর বিশ্ববিদ্যালয়, এটা প্রতিষ্ঠা করেন কে? এটা হচ্ছে ধর্মপাল। এবং রামপাল হচ্ছে জগদ্দল, তাই না, জগদ্দল সেটা হচ্ছে রামপাল প্রতিষ্ঠা করেন। এবং বলভি কিন্তু ভট্টারক প্রতিষ্ঠা করেন। ওকে চলো নেক্সট কোশ্চেন। বলছে বেদুইন কার ছদ্মনাম? বিনয় মুখোপাধ্যায়, দেবেশ রায়, কালীপ্রসন্ন সিংহ নাকি প্যারীচাঁদ মিত্র? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ দেবেশ রায় কিন্তু দেবেশ রায়ের ছদ্মনাম হচ্ছে বেদুইন। আচ্ছা যদি বলি বিনয় মুখোপাধ্যায়কে কী নামে ডাকা হয়, কোন ছদ্মনামে ডাকা হয়? বিনয় মুখোপাধ্যায় হচ্ছে যাযাবর, তাই না। রবীন্দ্রনাথ ঠাকুর, ভানু সিংহ। কালীপ্রসন্ন সিংহর কথা যদি বলি, তো কালীপ্রসন্ন সিংহ হচ্ছে কি হুতুম প্যাঁচা। তো হুতুম প্যাঁচা হচ্ছে যার ছদ্মনাম, তিনি হচ্ছেন কালীপ্রসন্ন সিংহ। আর প্যারীচাঁদ মিত্র হচ্ছে টেকচাঁদ ঠাকুর, তাই না। টেকচাঁদ ঠাকুর হচ্ছে তোমার প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ হচ্ছে তোমার হুতুম প্যাঁচা, আর দেবেশ রায় হচ্ছে ছদ্মনাম হচ্ছে বেদুইন, আর বিনয় মুখোপাধ্যায় হচ্ছে যাযাবর। ওকে চলো নেক্সট কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 5 বলছে গুপ্তেশ্বর বন কোন রাজ্যে
রাজ্য জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসাবে মনোনীত হয়েছে। তো ভীষণ ইম্পর্ট্যান্ট রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো গুপ্তেশ্বর বন এটা কোন রাজ্যের রাজ্য জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসাবে মনোনীত হয়েছে? উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, মণিপুর। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ উড়িষ্যা রাজ্যের কিন্তু এই গুপ্তেশ্বর বন কিন্তু উড়িষ্যা রাজ্যের অন্তর্গত। নেক্সট কোশ্চেন বলছে ক্যাবিনেট মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি? দেখো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কিন্তু এই ক্যাবিনেট মন্ত্রীদের নিযুক্ত করেন। ক্লিয়ার? আর এইখানে এর আগের ভিডিওতে বিভিন্ন টাইপের আমি এগুলো বলেছি, রাষ্ট্রপতির কত বছর ন্যূনতম কত বছর হতে হবে। তোমরা জানো রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম 35 ইয়ার্স হতে হয়। আচ্ছা, একটা কোশ্চেন আসে, প্রথম ভারতের মুসলিম রাষ্ট্রপতির নাম কি? ওকে, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে এই কোশ্চেনটাও আসে যে প্রথম যে অ্যাক্টিভ রাষ্ট্রপতিকে, প্রথম অ্যাক্টিভ রাষ্ট্রপতি মানে কি? মানেটা এটাই যে তারা মানে পুরোপুরি 5 বছরের জন্য নিয়োগ না, হঠাৎ কেউ হয়তো মারা গেছে, মানে কেউ ধরো গত হয়েছে, কোনো রাষ্ট্রপতি মারা গেছে, তো তার অবর্তমানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তো এটাও পরীক্ষা আসে, প্রথম ভারপ্রাপ্ত। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক দিলাম একটা, তোমরা আমাকে কমেন্টে জানাও যে প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা অ্যাক্টিভ রাষ্ট্রপতি, অ্যাক্টিং রাষ্ট্রপতি যাকে, তার নাম কি প্রথম? ওকে, চলো নেক্সট কোশ্চেন। পরমাণুর সবচেয়ে হালকা কণার নাম কি? দেখো পরমাণুর মূল 3টে কণা আছে, একটা কি? একটা ইলেকট্রন, একটা প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। এই 3টে হচ্ছে মূল কণা। তার মধ্যে বলছে সবচেয়ে হালকা কণাকে, তো মনে রেখো সবচেয়ে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। ক্লিয়ার? আর সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন। তাহলে নিউট্রন কণা কি? সবথেকে ভারী কণা। আর প্রোটন হচ্ছে কি? প্রোটন নর্মাল, যাই হোক এখানে ভারী, সবচেয়ে হালকা ইলেকট্রন, সবচেয়ে ভারী নিউট্রন পেয়ে গেছি। এবার প্রোটন হচ্ছে কি? পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, ইলেকট্রন কি? নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা। ক্লিয়ার? আচ্ছা, এইখানে আর একটা কোশ্চেন আসে যে আমাদের যে কোনো পরমাণুর নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াসে কী কণিকা বর্তমান? নিউক্লিয়াসে কী কী কণিকা বর্তমান? তো মনে রাখবে নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে থাকে কি? ইলেকট্রন। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন বলছে ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে নিচের কোন প্রাণী? ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে কেঁচো, অ্যামিবা, ইউগ্লিনা, হাইড্রা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অ্যামিবা হচ্ছে ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে, এবং শুধু খাদ্য গ্রহণ না, অ্যামিবা ক্ষণপদের সাহায্যে কিন্তু চলাচল করে, এবং এই টাইপের যে গমন পদ্ধতি তাকে বলা হয় সিউডোপোডিয়া বা অ্যামিবয়েড গমন অ্যাকচুয়ালি বলে। আর ক্ষণপদ বা সিউডোপোডিয়ার সাহায্যে কিন্তু গমনে সাহায্য করে। আচ্ছা, কেঁচোর গমনাঙ্গের নাম কি? কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা। আচ্ছা, এবার পরীক্ষা এটাও আসে যে কেঁচোর যে গমন পদ্ধতি, মানে গমনাঙ্গের নাম হচ্ছে সিটা, কিন্তু গমন পদ্ধতিকে কি বলা হয়? তো মনে রাখো কেঁচোর গমন পদ্ধতিকে বলা হয় ক্রিপিং। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন, বিশেষ করে এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সেন্ট্রাল যেসব পরীক্ষা সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন বেশি হয়। তো কেঁচোর গমন পদ্ধতিকে বলা হয় ক্রিপিং। আচ্ছা, ইউগ্লিনার গমনাঙ্গ কি? ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা, এবং হাইড্রার গমনাঙ্গ হচ্ছে কোর্সিকা। এবং কোর্সিকার সাহায্যে শুধু গমনাঙ্গ না, হাইড্রা মনে রেখো কোর্সিকার সাহায্যে কিন্তু তোমার খাদ্য গ্রহণে তারা সাহায্য করে। কোর্সিকা মানে কোর্সিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে। আচ্ছা, এইখানে আর একটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে হাইড্রার কী ধরনের বিভাজন দেখা যায়? হাইড্রা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? এটাও কিন্তু পরীক্ষা আসে। তো মনে রাখো যে দ্বিবিভাজন পদ্ধতিতে কিন্তু, বা বিভাজন পদ্ধতিতে অজনজনন, এবং অবশ্যই অজনজনন, হ্যাঁ, দ্বিবিভাজন পদ্ধতিতে অজনজনন সম্পন্ন করে। চলো নেক্সট কোশ্চেন বলছে কোন দিনটি ভারত প্রতি বছর সুশাসন দিবস হিসেবে পালন করে? তো সুশাসন দিবস তোমার এর আগেও পড়িয়েছি, আবার রিপিট করলাম, যে কাদের কত মনে আছে সেটাও তোমরা চেক করে নাও। তো সুশাসন দিবস কার উদ্দেশ্যে পালন করা হয়? অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে কিন্তু এই সুশাসন দিবস পালন করা হয়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার 25শে ডিসেম্বর। ক্লিয়ার? তো 25শে ডিসেম্বর কিন্তু এই সুশাসন দিবস পালন করা হয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে। নেক্সট কোশ্চেন, হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার 2023 এ নিম্নের কে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় পুরস্কার জিতেছেন? মানে হকি ইন্ডিয়া যে 2023 সালে যে হকি ইন্ডিয়া বার্ষিক যে পুরস্কার একটা খেলা হয়, সেখানে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসাবে কে জিতেছেন? হরমনপ্রীত সিং নাকি মনপ্রীত সিং, হার্দিক সিং, রাজেন্দ্র জুসি? তো রাইট অ্যান্সার অপশন সি, অর্থাৎ হার্দিক সিং কিন্তু এই বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসাবে পুরস্কার জিতেছেন। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? দেখো তোমরা অস্থায়ী সভাপতি তোমরা জানো, অস্থায়ী সভাপতি হচ্ছে সচিনানন্দ সিনহা,
যিনি এটাও পরীক্ষা দেয় যে অস্থায়ী সভাপতি সচিদানন্দ সিনহা তিনি কত তারিখে মানে কোন সালের কত তারিখে তিনি নির্বাচিত হয়েছিলেন, তো মনে রাখবো 1946 সালের, তাই না? 1946-এর 9ই ডিসেম্বর কিন্তু সচিদানন্দ সিনহা প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন গণপরিষদের, এবং তারপরে ঠিক 11ই ডিসেম্বর ওই সালেরই 11ই ডিসেম্বর কিন্তু স্থায়ী সভাপতি কে হন? স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? কিন্তু আমাকে চেয়েছে সহসভাপতি কে ছিলেন, তো মনে রাখবে সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, ইনি কিন্তু প্রথম সহসভাপতি ছিলেন গণপরিষদের। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি আকৃতির দিক দিয়ে সবচেয়ে বড় বলেছে? পন্ডিচেরি, যাই হোক পুডুচেরি বা পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, দমনদীউ, চণ্ডীগড়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, অর্থাৎ পন্ডিচেরি বা পুডুচেরি এই কেন্দ্রশাসিত অঞ্চলটি কিন্তু তোমার আকৃতির দিক দিয়ে সবচেয়ে বড়, এবং এদের রাজধানী কিন্তু তোমরা মনে রেখো। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, কোন দেশের প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল শরণার্থীদের স্বাগত জানানোর জন্য শরণার্থীদের স্বাগত জানিয়েছিলেন, এবং এর জন্য ওনাকে ইউনেস্কো পিস প্রাইজ 2022-এ ভূষিত করা হলো। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি 2022 থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স তুললাম, কেননা আসতেই পারে, না আসার কিছু নেই, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো এই পিস প্রাইজ পুরস্কার, হ্যাঁ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সব সময়ের জন্য, তো এই কারণে আমি এই কোশ্চেনটা দিলাম। তো রাইট অ্যান্সার কী হবে? জার্মানি, নরওয়ে, অস্ট্রিয়া, ঘানা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, জার্মানির কিন্তু উনি ছিলেন, জার্মানির চ্যান্সেলর হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল, যাকে ইউনেস্কো পিস প্রাইজ 2022-এ ভূষিত করা হয়েছে। কী কারণে? শরণার্থীদের স্বাগত জানার জন্য। নৌকা দিয়ে পাড়ে লাফ, আচ্ছা লয়াকার ফ, লাফ দেওয়ার সময় নৌকাটি কিছুটা পিছনের দিকে সরে যায়, এটা নিউটনের কোন গতিসূত্রের উদাহরণ? তোমরা জানো নিউটনের 3টে গতিসূত্র আছে, একটা কি প্রথম গতিসূত্র তোমরা জানো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম গতিসূত্র তোমার জাড্ডের ধারণা দেয়, দ্বিতীয় গতিসূত্র বলের ধারণা দেয়, বলের সংজ্ঞার ধারণা দেয়, তৃতীয় গতিসূত্র কি ওই প্রত্যেক ক্রিয়ার যে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তার ধারণা দেয়। অর্থাৎ এই যে নৌকা দিয়ে যখন আমরা পাড়ে লাফ দিই তখন কি হয়, আমরা পাড়ের উপর আমরা যখন পাড়ে লাফ দিই তখন নৌকাও কী করে আমাদের উপর, আমরা তো নৌকার উপর বল প্রয়োগ করি, তো নৌকার উপর যখন বল প্রয়োগ করি নৌকা আমাদের উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে বলেই আমরা পাড়ে লাফ দিয়ে চলে আসি। তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, বলছে জিএসএম এর সম্পূর্ণ নাম কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কানেকশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তো রাইট অ্যান্সার এটাই হবে, অপশান বি। তো এগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে যে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। বাকি অনেক কিছু দেওয়া আছে, দেখো গ্লোবাল সিস্টেম ফর ম্যানুয়াল কমিউনিকেশন আছে, আর একটা দেওয়া আছে মোবাইল কর্পোরেশন, তাই না? তো রাইট অ্যান্সার কী হবে? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। নেক্সট কোশ্চেন, বলছে ওয়ার্ল্ড ফার্স্ট বিশ্বে প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস 2024 কোন শহর বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস এই চালু করেছে? প্যারিস, যেটা ফ্রান্সের প্যারিস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নাকি যুক্তরাজ্যের লন্ডন। তো রাইট অ্যান্সার দুবাই এইসব কেরামতিগুলো করে। তো ম্যাক্সিমাম কি বলবো, অন্যান্য দেশও করে, কিন্তু দুবাইয়ের একটু শখের দিক দিয়ে দুবাই একটু এগিয়ে আছে। তো যাই হোক, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কিন্তু এই ওয়ার্ল্ড ট্যাক্সি সার্ভিস যেটা ফার্স্ট হলো সেটা হচ্ছে দুবাইতে। নেক্সট কোশ্চেন, অর্থবিল কোন কক্ষে উত্থাপন করা যায়? উচ্চকক্ষ, যেটা হচ্ছে যাকে বলা হয় রাজ্যসভা, নিম্নকক্ষ, লোকসভা, উভয় কক্ষ, নাকি আদালতে? তো রাইট অ্যান্সার কিন্তু মনে রাখবে নিম্নকক্ষ, অর্থাৎ লোকসভা। ওকে, লোকসভা। ওকে, এই লোকসভায় কিন্তু তোমার অর্থবিল উত্থাপন করা যায়। ক্লিয়ার? তো ভীষণই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, এটা কিন্তু মাথায় রাখবে, অর্থবিল কেবলমাত্র লোকসভায় কিন্তু উত্থাপন করা যায়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি মিথজীবী উদ্ভিদের উদাহরণ? সূর্য শিশির, স্বর্ণলতা, ব্যাঙের ছাতা, লাইকেন। তো রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ লাইকেন হচ্ছে একটি মিথজীবী। মিথজীবী মানে কি? দেখো মিথজীবী মানে এটাই যে যারা তো এই লাইকেন টাইপের কি হয়, যারা হচ্ছে একে অপরের সাহায্যে আসে। যেমন ধরো সাপোজ
একটা উদাহরণ দিচ্ছি, গরু যেমন যখন আমাদের গৃহপালিত পশু যে গরু যখন বাইরে মাঠে এই তোমার শুয়ে থাকে, বিশ্রামরত অবস্থায় থাকে, তখন কি করে পাখিরা দেখবে গরুর গায়ের উপর এসে খুঁটে খুঁটে তাদের পোকা খায়। তাহলে এতে দুজনেই কিন্তু আমরা লাভ পাই। এক হচ্ছে পাখি সেইখান থেকে পোকা খেয়ে তার পুষ্টিরস সংগ্রহ করে বা সে খিদে মেটায়, আর গরু কি করে, গরুর ওই পোকাগুলোর নাম আছে, একটা জাবরি পোকা না কী পোকা, জাপ পোকা এরম বলা হয়। তো সেই পোকাগুলো খেয়ে, ওই পোকাগুলো গরুর দিয়ে থাকলে কি গরুর রক্ত খেয়ে নেয় তারা। তো এই দিক দিয়ে কী হয়, দুজনেই বেঁচে থাকে। তো এই টাইপের যেসব উদাহরণ সেগুলো হচ্ছে তোমার মিথজীবী। এবার এটা আমি প্রাণী বললাম, কিন্তু এটা উদ্ভিদের ক্ষেত্রে হয়, মিথজীবী উদ্ভিদ যারা পরস্পরকে সাহায্যের মাধ্যমে দুজনেই বেঁচে থাকে। আচ্ছা, ব্যাঙের ছাতা কি? ব্যাঙের ছাতা হচ্ছে তোমার ছত্রাক। আচ্ছা, স্বর্ণলতা হচ্ছে পরজীবী, কেননা এরা স্বর্ণলতা কী করে, অন্যের উপর ডিপেন্ড করে এরা বেঁচে থাকে, তো এটা হচ্ছে পরজীবী। আচ্ছা, আর সূর্য শিশির কি? সূর্য শিশির হচ্ছে তোমার পতঙ্গভোগ, তাই না? এরা পতঙ্গদের কাছ থেকে যে প্রোটিন সংগ্রহের মাধ্যমে তারা কিন্তু বেঁচে থাকে। নেক্সট কোশ্চেন বলছে আয়িকা মুখার্জি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, শুটিং, স্কোয়াশ, ব্যাডমিন্টন। ভীষণই গুরুত্বপূর্ণ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু তিনি টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এই কারণেই গুরুত্বপূর্ণ, তাকে 2023 এই বছর না, তার আগের বছর যাই হোক, 2023-এ কী পুরস্কার দেওয়া হয়েছিল? একে কিন্তু 2023-এ অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল। ক্লিয়ার? তিনি টেবিল টেনিস খেলার সাথে জড়িত। এবং এর সাথে সাথে মনে রেখো, মেহুলি ঘোষ, কি বললাম? মেহুলি ঘোষ, ইনি কিন্তু এয়ার রাইফেল শুটিংয়ের সাথে জড়িত, মানে শুটার, তাই না? সেই 10 মিটার যে পিস্তল শুটিং, তার সাথে কিন্তু এই মেহুলি ঘোষ কিন্তু জড়িত। আর আরেকজন নাম খুব মনে রাখবে, যেটা হচ্ছে হরিন্দর পাল সিং সাধু, ইনি কিন্তু স্কোয়াশের সাথে জড়িত। কি বললাম? হরিন্দর পাল সিং সাধু, ইনি স্কোয়াশের সাথে জড়িত। স্কোয়াশ এক ধরনের খেলা। চলো, বন্দে মাতরম পত্রিকার সম্পাদককে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, অ্যানি বেসান্ত নাকি সরোজিনী নাইডু? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ অরবিন্দ ঘোষ কিন্তু বন্দে মাতরম পত্রিকার সম্পাদক, এবং তিনি কিন্তু দেশের, হ্যাঁ, যদি বলে বিদেশে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে, সেটা আমাকে কমেন্টে জানাও যে বিদেশে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন। ভীষণই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি বলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এনাকে কি বলা হয়? বাংলার মুকুটহীন রাজা হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ওকে, এবং এর সাথে এটাও মনে রাখো যে এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। ভারত সভা প্রতিষ্ঠাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অ্যানি বেসান্ত যদি বলি, তিনি তোমরা তো জানো যে প্রথম জাতীয় কংগ্রেস বলছি কেন, হ্যাঁ, জাতীয় কংগ্রেসের প্রথম যে মহিলা সভাপতি, তাই না? আইএনসির প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত, এবং যদি বলে ভারতীয় প্রথম মহিলা সভাপতি, তিনি হচ্ছে সরোজিনী নাইডু। আচ্ছা, অ্যানি বেসান্ত একটা কি প্রতিষ্ঠা করেছিলেন? ও হ্যাঁ, হোম রুল লিগ প্রতিষ্ঠা করেন কে? অ্যানি বেসান্ত। এবং তিনি কিন্তু একটা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন, যার নাম হচ্ছে কমনউইল হচ্ছে সাপ্তাহিক পত্রিকা, এবং দৈনিক পত্রিকা হচ্ছে নিউ ইন্ডিয়া। এই পত্রিকার প্রকাশক কিন্তু অ্যানি বেসান্ত, এবং তার সাথে হোম রুল লিগের প্রতিষ্ঠাও হচ্ছে অ্যানি বেসান্ত। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21 বলছে নিচের কোনটিকে রেকটিফাইড স্পিরিট বলা হয়? দেখো, বলছে মিথানল, প্রোপানল, ইথানল নাকি বিউটানল। দেখো, এইখানে কিন্তু তোমাদের নামটা মনে রাখতে হবে যে ইথানল হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এবার যদি পরীক্ষা আসে নিচের কোনটি মিথানলের সংকেত, তো মনে রেখো এগুলো। মিথানল আমি বলেছিলাম একটা কার্বনে মিথ হয়, তার মানে কি CH3OH, এটা হচ্ছে মিথানল। মানে অ্যালকোহল নল বা অ্যালকোহল থাকলেই সেখানে OH থাকবে। এবার যেহেতু মিথ বলেছে, তাই একটা কার্বন অর্থাৎ CH3OH। প্রোপানল, দেখো প্রোপ আমি কটা কার্বনে প্রোপ বলেছি? 3টে কার্বনে, তার মানে সেখানে কি হবে? CH3 CH2OH। ক্লিয়ার? তাহলে প্রোপানলের সংকেত কি? CH3 CH2OH, কেননা 3টে কার্বন আছে। এই দেখো, একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন। ক্লিয়ার? আচ্ছা, যদি বলি ইথানল, তাহলে ইথ মানে কটা কার্বন? 2টো কার্বন, তাহলে তার সংকেত কী হবে? CH3 CH2OH। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে কি হচ্ছে CH3 CH2OH। বিউটানল, তাহলে সংকেত কী হবে? বিউটানলের সংকেত তোমরা আমাকে কমেন্টে লিখে পাঠাও যে বিউটানল, বিউট মানে 4, তাহলে বিউটানলের সংকেত কী হবে তোমরা কমেন্টে লিখে দিতে পারো, আমি চেক করে দেবো, যার ঠিক হবে আমি রাইট বা কিছু বলে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন, লাক্ষাদ্বীপ আইল্যান্ড কোথায় অবস্থিত? ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর না প্রশান্ত মহাসাগর? তো লাক্ষাদ্বীপ আইল্যান্ড এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু আরব সাগরে কিন্তু লাক্ষাদ্বীপ আইল্যান্ড অবস্থিত। তোমরা জানো বাঁদিকে আমাদের ভারতের ম্যাপের, যেটা হচ্ছে
নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টের দিকে, ওয়েস্টের যেটা হচ্ছে শ্রীলঙ্কার এই দিকটা বা দিকটা সেটা হচ্ছে আরব সাগর, এবং সেইখানেই কিন্তু লাক্ষাদ্বীপ আইল্যান্ড কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন বলছে আমাদের অন্তকর্ণে অর্ধবৃত্তাকার, কি বলছে, অন্তকর্ণে অর্ধবৃত্তাকার নাড়ি এক প্রকার, এটা নাড়ি হবে না, এটা নালী হবে, হ্যাঁ, অর্ধবৃত্তাকার নালী, অর্ধবৃত্তাকার নালী, ওকে, নালী, ও লালি হয়ে গেছে, যাই হোক, নালী এক প্রকার তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। বলছে সেই তরল পদার্থটির নাম কি? ক্লিয়ার? সাইনোভিয়াল তরল, পেরিলিম্ফ, একটোলিম্ফ নাকি এন্ডোলিম্ফ? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ এন্ডোলিম্ফ। সেই তরল যে তরল পদার্থটি থাকে সেটা অর্ধবৃত্তাকার নালীতে যে তরল পদার্থ থাকে তার নাম হচ্ছে এন্ডোলিম্ফ। ক্লিয়ার? এবং এইখানে দুটো জিনিস তোমরা জেনে রাখো যেটা খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে কোশ্চেন আসতে পারে, যে অন্তকর্ণে যে যন্ত্র, মানে যে যন্ত্র নিয়ে গঠিত প্রধানত, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ভেস্টিবিউলার যন্ত্র আর ককলিয়া। ক্লিয়ার? ককলিয়াটা খুব রেলের গ্রুপ ডি এর আগের বারও দিয়েছিল যে ককলিয়া কোথায় থাকে, তো ককলিয়া কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অন্তকর্ণে কিন্তু থাকে। ক্লিয়ার? তো ককলিয়া। আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখো যে ককলিয়া যে তোমার এক ধরনের যন্ত্র থাকে, মানে ককলিয়ার মধ্যে শব্দগ্রাহক একটা যন্ত্র থাকে, তো তার নাম কি? এটা পরীক্ষায় দেয় যে ককলিয়ার মধ্যে যে শব্দগ্রাহক একটা যন্ত্র থাকে সেই যন্ত্রটার নাম হচ্ছে অর্গ্যান অফ কর্টি। কি নাম? অর্গ্যান অফ কর্টি। ঠিক আছে? এটা কোথায় থাকে? ককলিয়ার, মানে ককলিয়ার মধ্যে, অর্থাৎ অন্তকর্ণে যে ককলিয়া থাকে সেই ককলিয়ার মধ্যে যে শব্দগ্রাহক যে যন্ত্রটা তার নাম হচ্ছে অর্গ্যান অফ কর্টি। কার্টি না, এটা কর্টি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন দেশটি সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় বলেছে? দেখো, তোমরা জানো সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা? আমি জানি 15 জন থাকে, তাই না? তার মধ্যে 5 জন স্থায়ী থাকে আর 10 জন অস্থায়ী থাকে। তাহলে এই যে 5 জন স্থায়ী থাকে কারা কারা? ফ্রান্স তো থাকেই, ফ্রান্স থাকে, রাশিয়া থাকে, আচ্ছা ব্রিটেন থাকে, আর কি থাকে? আমেরিকা থাকে, তাই না? আমেরিকা, তাহলে ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, আমেরিকা। আর একটা কে থাকে? আর একটা চীন থাকে, তাই না? চীন, এরা হচ্ছে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়া কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। নেক্সট কোশ্চেন। কোন রাজ্য কাগজি লেবু জাতীয় ফল হিসাবে মনোনীত করলো? অরুণাচল প্রদেশ, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন বি, অর্থাৎ আসাম রাজ্য কিন্তু এই কাগজি লেবুকে, একটু লম্বা লম্বা হয়, হ্যাঁ ঠিক আছে, এই কাগজি লেবুকে কিন্তু জাতীয় ফল হিসাবে মনোনীত করলো আসাম রাজ্য। নেক্সট কোশ্চেন। কোন প্রাণীটির প্রধান শ্বাসঙ্গ হলো ত্বক? কেন্ন, কেঁচো, ব্যাং, মাছ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন বি, কেঁচোর। আচ্ছা, কেঁচো হবে না ব্যাং হবে? দেখো এইখানে কেঁচো তো ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে, শ্বাসঙ্গ ত্বক, কিন্তু ব্যাঙও তো ত্বক, কেননা শীতঘুম যখন দেয় তো ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে। যাই হোক, এখানে কিছু একটা ব্যাপার আছে, তো যাই হোক, কেঁচো ব্যাঙ উভয় রাইট অ্যান্সার হওয়া উচিত। ওকে, চলো পরে না এটা নিয়ে দেখা যাবে। বলছে ভারতের কোন রাজ্যের কি বলছে? ভারতের কোন রাজ্যের জেলা পরিষদকে মহকুমা পরিষদ বলে? আচ্ছা, বলছে ভারতের কোন রাজ্যের জেলা পরিষদকে মহকুমা পরিষদ বলে? ওকে, বলছে আসাম, ত্রিপুরা, মণিপুর নাকি বিহার? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, এই আসাম রাজ্যের জেলা পরিষদকে কিন্তু মহকুমা পরিষদ বলা হয়। পশ্চিমবঙ্গের একটা মহকুমা পরিষদ আছে, কিন্তু সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কোনটাকে মহকুমা পরিষদ বলা হয়। যাই হোক, পরে দেখা যাবে। 38তম প্যারালাল লাইন কাকে বিভক্ত করে? ভারত ও পাকিস্তান। তোমরা জানো ভারত ও পাকিস্তান হচ্ছে, ভারত ও পাকিস্তান কী কী তোমার হচ্ছে, যেটা হচ্ছে লক এলওসি, তাই না? এলওসি ভারত ও পাকিস্তান, রেড ক্লিফ ভারত ও পাকিস্তান, 28, 24 এই সবই হচ্ছে ভারত পাকিস্তান। তার মানে ভারত পাকিস্তান তো হবেই না, ভারত নেপাল হবে না, ভারত বাংলাদেশের হচ্ছে 3 বিঘা জমি, যাই হোক 3 বিঘা করিডর না কি জানো, 3 বিঘা করিডর তো ভারত বাংলাদেশ গেল। আর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তার মানে পড়ে থাকলো উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরা কিন্তু 38তম প্যারালাল লাইন। আর একটা পরীক্ষা দেয় যে সবচেয়ে এই যে প্যারালাল লাইন, সবচেয়ে বড় প্যারালাল লাইন কার মধ্যে আছে? তো 49তম প্যারালাল লাইন, সব থেকে বড় প্যারালাল লাইন হচ্ছে 49তম, সেটা কার মধ্যে আছে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি এর আগে অনেকবার পড়িয়েছি। নেক্সট কোশ্চেন। 5th খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023
কোন রাজ্য পদক তালিকায়, এটা পদক তালিকায় হবে, শীর্ষস্থান দখল করেছে? মহারাষ্ট্র, কর্ণাটক, মণিপুর, হরিয়ানা। তো রাইট অ্যান্সার কী হবে? তো রাইট অ্যান্সার অপশান এ। এই ৫ম যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছে ২০২৩, তার পদক তালিকায় শীর্ষস্থানে আছে মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন বলছে নিম্নের কোন কমিশনের সুপারিশে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন? দেখো বঙ্গভঙ্গ ঘোষণা করেন কত সালে, সেটা তোমরা জানো 1905 সালে হচ্ছে, 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করে, তাই না? আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয় এবং 1906 সালে কিন্তু 1906 সালে কি মুসলিম লীগ গঠিত হয় ঢাকায়। তো এগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। আর লর্ড কার্জনের সময় কিন্তু এই বঙ্গভঙ্গ শুরু হয়। এবার বলেছে কোন কমিশনের ভিত্তিতে? হান্টার কমিশন, ডিজলি কমিশন, আমিনি কমিশন না মুখার্জি কমিশন? দেখো হান্টার কমিশন তো শিক্ষার ব্যাপারে, আমিনি কমিশন আলাদা। তো রাইট অ্যান্সার কি? রিজলি কমিশন, কারণ মুখার্জি কমিশন তো নেতাজির অন্তর্ধান রহস্য, যে সেটা মুখার্জি কমিশন। তো রিজলি কমিশনের সুপারিশেই কিন্তু এই লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করে। নেক্সট কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 31 কি বলছে? নিচের কোনটি রাশিয়ার মুদ্রা? দিনার, রুবেল, লিরা, রিয়াল। তো রাশিয়ার মুদ্রা কোনটা? রাশিয়ার মুদ্রা কিন্তু রুবেল। রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রা। বাকি কোনটার কি মুদ্রা এর আগে অনেকবার পড়িয়েছি। লিরা বিশেষ করে আসে খুব। লিরা হচ্ছে কোথাকার? লিরা হচ্ছে তুরস্ক, তাই না? তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। তারপর দিনার অনেকেই আছে, তার মধ্যে যেটা মনে পড়ছে ইরাকের মুদ্রা হচ্ছে দিনার, তাই না? ওকে, আর একটা মুদ্রা যেটা খুব দেয় সেটা মনে রেখো, যেটা হচ্ছে ক্রোনোর মুদ্রা হচ্ছে সুইডেনের মুদ্রা হচ্ছে ক্রোনো। ক্লিয়ার? তো এগুলো মনে রেখো। এগুলো কিন্তু আরও যেসব ভুটানের মুদ্রাও খুব দেয়, ভুটানের মুদ্রা হচ্ছে নুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন রাজ্য সরকার সম্প্রতি স্বয়ম অ্যাকচুয়ালি স্বয়ম প্রকল্প চালু করেছে? রাজস্থান, উত্তরাখণ্ড, উড়িষ্যা নাকি পাঞ্জাব? তো কি স্বয়ং প্রকল্প চালু করেছে কে? চালু করেছে কিন্তু উড়িষ্যা রাজ্যই কিন্তু স্বয়ং প্রকল্প চালু করেছে। নেক্সট কোশ্চেন বলছে নিম্নের কোন ভিটামিন রক্তক্ষরণ রোধ করে? দেখো রক্তক্ষরণ রোধ করে মানে রক্তক্ষরণকে প্রতিহত করে, মানে রক্ত সহজে নির্গত হয় না, রক্তক্ষরণকে রোধ করে। তো কোন ভিটামিন? অনেকবার পড়িয়েছি, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে নাকি ভিটামিন ডি? তো ভিটামিন কে ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, এটা কিন্তু রক্তক্ষরণকে প্রতিরোধ করে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? পরীক্ষা আসে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে কি? ক্যালসিফেরল। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন এ কোথায় সবথেকে বেশি পাওয়া যায়? মনে রেখো গাজরে কিন্তু ভিটামিন এ সবথেকে বেশি পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, চলো আর একটা জিনিস দেয়, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট, বড়দের অস্টিওম্যালেশিয়া। ক্লিয়ার? আর একটা জিনিস দেয় যেটা হচ্ছে ম্যারাসমাস রোগটা কী? তো মনে রাখবে ম্যারাসমাস রোগটা হয় যদি শিশুদের প্রোটিন এবং ক্যালোরি উভয়ের যদি অভাব হয়, তাহলে হয় ম্যারাসমাস রোগ। ঠিক আছে? আর যদি শুধুমাত্র প্রোটিনের অভাব হয় তখন হয় কোয়াশিওকোর। ওকে, পরীক্ষায় কিন্তু এরম দেয় যে প্রোটিন ও ক্যালোরি উভয়ের অভাব হলে কী রোগ হয় শিশুদের, তখন কিন্তু কোয়াশিওকোরও অপশান থাকে, ম্যারাসমাসও থাকে। তখন প্রোটিন ও ক্যালোরি উভয়ের অভাব হলে কিন্তু তোমার ম্যারাসমাস রোগ হয়, আর শুধুমাত্র প্রোটিনের অভাব হলে সেই রোগটি যেটা হয় সেটা হচ্ছে কোয়াশিওকোর। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? আমেরিকা, সুইডেন, ফ্রান্স, ইংল্যান্ড। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, সুইডেন কিন্তু এই নোবেল পুরস্কার প্রদান করে। এইখানে একটা কথা বলি, নোবেল পুরস্কার তোমরা জানো ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বাংলায় মানে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু ম্যাথে কিন্তু কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না। তো পরীক্ষায় রেলওয়ে গ্রুপ ডিতে একবার এসেছিলো এবং আগামী দিনেও বারবার আসবে যে কোনো পরীক্ষায়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু কোশ্চেন আসলে এত দিন ধরে পরীক্ষাটা হয়, তো প্রচুর ক্যান্ডিডেট হয়। তো এই কারণে কি হয়, একটা কোশ্চেন দেখবো অনেক সেটে দেখা যায়, তো খুব রিপিট হয় কোশ্চেন কিন্তু। তো আমি বলবো প্রিভিয়াস ইয়ার করাটা খুব জরুরি। প্রিভিয়াস ইয়ার তোমরা করবে, তাহলে কিন্তু প্রচুর কমন পাবে। এবং আমি যে কোশ্চেন দিচ্ছি এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার, আমি সালটা দিচ্ছি না শুধু, কিন্তু প্রিভিয়াস ইয়ার মাঝে মাঝে প্রিভিয়াস ইয়ারও দিচ্ছি, এবং সেটাকে ফলো করেই তার যে ট্র্যাডিশন সেটাকে ফলো করেই কিন্তু তোমাদের কোশ্চেন সেট আপ কিন্তু করা হচ্ছে। তো হ্যাঁ, তাহলে তখন সেক্ষেত্রে অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে কী পুরস্কার দেওয়া হয়? মনে রাখবে ম্যাথে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না, ম্যাথের কীর্তির জন্য তাকে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার। কি বললাম? অ্যাবেল পুরস্কার দেওয়া হয় ম্যাথে, নোবেলের পরিবর্তে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে
পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? দেখো পঞ্চায়েত 3টি স্তর নিয়ে গঠিত এবং সেখানেই চলে আসছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয় কোথায়? সেটা হচ্ছে রাজস্থানে, তোমরা জানো। ওকে, আর এবং কোন কমিটির সুপারিশে? এটাও মনে রাখো, নরসিংহম কমিটি, নরসিংহম না, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হচ্ছে কোন কমিটির সুপারিশে? মাঝে মাঝে গণ্ডগোল হয়। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা জানো, আমি জানি। প্রণব রায়, খুব কমেন্ট করো, খুব ভালো লাগে। প্রণব রায়, তুমি আমাকে এটা অন্তত বলো যে পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটির সুপারিশে চালু হয়, মানে পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটির সুপারিশে চালু হয়। ওকে, তোমরা সবাই কমেন্ট করতে পারো, কিন্তু প্রণব কিন্তু রীতিমতো আমার সাথে প্রথম থেকে জুড়ে আছো, আমি লক্ষ্য করেছি এটা, আমি সবাইকে লক্ষ্য করেছি। হ্যাঁ, মামুন বলে একজন আছে, সেও জুড়ে থাকে, আরও অনেকে আছে, সবার নাম এই মুহূর্তে মনে নেই। তো ওকে, তোমরা বলো। আর সর্বোচ্চ, তার মানে কী কী অবস্থা? দেখো, গ্রাম আছে, গ্রাম পঞ্চায়েত আছে, তারপরে হয় পঞ্চায়েত সমিতি, মানে প্রথমে তো গ্রাম সভা, অ্যাকচুয়ালি গ্রাম সভা ওটাকে স্তরের মধ্যে ধরা হয় না, তো দ্যাট মিন্স গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে জেলা পরিষদ। তো সর্বোচ্চ স্তর কোনটা? সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। আর সর্বনিম্ন স্তর কোনটা? গ্রাম পঞ্চায়েত। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? দেখো এইটা আমি দিয়েছি একটু ক্যালি করে। প্রথম কথা হচ্ছে সিজিএস পদ্ধতি বলেছে, তার মানে তোমাকে আগে খুঁজতে হবে সিজিএস পদ্ধতিতে এই যান্ত্রিক তুল্যাঙ্কের অর্থাৎ তাপের যে একক, সেই এককটা কি। তো সিজিএসে সবসময় মনে রাখবে আর্ক পার ক্যালোরি হয়। তো অপশান এটা তো আগেই কাটা, এটা কাটা, এটা কাটা, ক্লিয়ার? এই দুটো আগেই কেটে দেবে, তাহলে কী হবে? তুমি যদি তোমার যদি জ্ঞান, এর জন্য জ্ঞানটাকে আরও বাড়াতে হবে, যত জ্ঞান বাড়বে তত তুমি অপশানকে এলিমিনেট করতে পারবে। তো এই কারণে তখন কিছুটা তাড়াতাড়ি, মানে কিছুটা তুমি আরও, যদি তোমার কমন নাও আসে কোশ্চেন, তো অপশান এলিমিনেট করেও কিন্তু তুমি অনেকটা যেতে পারো। তারপরে তুমি যদি মনে করো করবে, আর যদি মনে করো করবে না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো অপশান এখন দুটো আছে। এবার দেখো, আবার আমরা জানি যে 1 জুল মানেই হচ্ছে তোমার হচ্ছে 10⁷ আর্গ, তাই না? 10⁷ আর্গ। তো 1 জুল মানে 10⁷ আর্গ, অর্থাৎ আমাকে বলেছে সিজিএস, তাহলে সিজিএসে জুল হয়, তাহলে এসআই এ আর্গ হয়। তার মানে দুটোই দেওয়া আছে, আবার আর্ক পার ক্যালোরি, এটাও আর্ক পার ক্যালোরি, এটাও আর্ক পার ক্যালোরি। তাহলে রাইট অ্যান্সার কী হবে? ওকে, তো এইভাবে অ্যান্সার কীভাবে এগোবে, এইভাবে কিন্তু এগোতে হয়। তো এইখানে আমি কেন অপশান বি চুজ করলাম? দেখো, আমি বলছি 1 জুল মানে 10⁷ আর্ক, অর্থাৎ যদি এটা জুল হতো তাহলে 10⁷ আর্ক থাকতো না, অর্থাৎ এইটাকে যদি 4.2 আর্ক পার ক্যালোরি অ্যাকচুয়ালি হয় না, 4.2 জুল পার ক্যালোরি, কারণ এই 10⁷ আর্ক উঠে গিয়ে সেখানে জুল হতো, ক্লিয়ার? তার মানে তুমি এটা বুঝতে পেরেছো যে 1 জুল মানে 10⁷ আর্ক, অর্থাৎ আর্গে তাহলে কী হবে? কারণ আমরা জানি তোমার সিজিএস পদ্ধতিতে আর্গ হয়, তার মানে যেখানে আর্গ থাকবে সে তো রাইট অ্যান্সার হবে, তার সাথে সাথে 10⁷ থাকবে, ক্লিয়ার? একটু বেশি মনে হয় এটা নিয়ে বলা হয়ে গেল, তো নর্মাল ব্যাপার। 4.2 10⁷ আর্ক পার ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান। নেক্সট, নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপের কাছাকাছি অবস্থিত? দেখো, খুব গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেন কিন্তু জিওগ্রাফি থেকে দেয়, রেলে দেয়, যে যেমন এরকম টাইপের কোশ্চেন সিকিমকে বা ধরো বললাম মধ্যপ্রদেশকে, ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে মধ্যপ্রদেশ সীমানা দখল করে থাকে বা সীমানা বিস্তার করে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু খুব দেয়, ফলে তোমরা কে কার সাথে কী সীমানা জুড়ে রেখেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই পড়ো। যেমন বলতে পারো পশ্চিমবঙ্গ কোন কোন দেশের সাথে সীমানা, কোন কোন রাজ্যের সাথে সীমানা জুড়ে রয়েছে, বা কোনটির সাথে নিম্নলিখিত কোনটির সাথে সীমানা জুড়ে নেই। তো এই টাইপের ম্যাপটা কিন্তু তোমরা ভালো করে জেনে রেখো। তো আন্দামান দ্বীপের কাছাকাছি কি অবস্থিত? শ্রীলঙ্কা না? শ্রীলঙ্কা কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা এইখানে অবস্থিত, শ্রীলঙ্কা। আর আন্দামানটা কোথায়? আন্দামান এই সব টাইপের, আন্দামান নিকোবর এই টাইপের এইখানে আছে, তো শ্রীলঙ্কা হবে না। আচ্ছা, মায়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু মায়ানমার, তাই না? ইন্দোনেশিয়া তো হবে না, ইন্দোনেশিয়া কোথায় অবস্থিত? অনেক দূরে। তো কাছাকাছি হচ্ছে মায়ানমার। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলেছে আকবরের সেনাপতি বৈরম খাঁ আদিল শাহের সেনাপতি হিমুর সঙ্গে, নাকি আহমেদ শাহ আবদালি মারাঠার সঙ্গে, হুমায়ুন ও শেরশাহর সঙ্গে, নাকি বৈরম খাঁ হুমায়ুনের সঙ্গে। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কত সালে? প্রথম যুদ্ধ হয়েছিল তো 1556, তোমার 26, তাই না? দ্বিতীয় যুদ্ধ 1556, আর তৃতীয় হয়েছিল 1761। এগুলো হচ্ছে পানিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবং যেটা হচ্ছে দ্বিতীয় যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল, যে আকবরের সেনাপতি বৈরম খাঁ আর হচ্ছে আদিল শাহের সেনাপতি হিমুর সঙ্গে কিন্তু এই আকবরের এই পানিপথের দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল। নেক্সট কোশ্চেন,
সিটি অফ প্যালেস কাকে বলা হয়? দিল্লি, কলকাতা, জয়পুর, বেঙ্গালুরু। তো সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে, কিন্তু সিটি অফ প্যালেস বলা হয়। ক্লিয়ার? সিটি অফ প্যালেস। আবার সিটি অফ জয়ও কিন্তু কলকাতাকে বলা হয়। দিল্লিকে কি বলা হয়? দিল্লিকে ভারতের রোম বলা হয়। জয়পুরকে গোলাপি শহর বলা হয়। বেঙ্গালুরু হচ্ছে কি? বেঙ্গালুরু হচ্ছে সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলা হয়। নেক্সট কোশ্চেন, গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি 2024 ভারত কততম স্থান অধিকারী? ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 2024 গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা ভারত কততম স্থান অধিকারী? 44, 42, 43 নাকি 45? তো এই টাইপের যে ডেটা ভিত্তিক কোশ্চেন কিন্তু রেলে প্রচুর দেয়। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 42তম কিন্তু এই স্থান অধিকারী। ওকে, নেক্সট কোশ্চেন, এটা সাধারণত 50-এর মধ্যে ধরা হয় কি 55-এর মধ্যে মনে হয়। যাই হোক, যেটাই হোক, তোমাকে এই ভারতের স্থানটাই চাইবে। ওকে, বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? লক্ষণ সেন, শশাঙ্ক, কনিষ্ক, উপরের কেউই নয়। তো আশা করি সবাই এটা পারবে যে শশাঙ্ক বাংলার কিন্তু প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক। নেক্সট কোশ্চেন, 2023 সালের শেষ নাগাদ সৌদি আরবের মহাকাশ মিশনে যাওয়া দেশের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? দেখো, যেহেতু প্রথম তাই কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে চললো। মানে কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট এই কারণেই, যেহেতু প্রথম, তাহলে 2023 সাল নাগাদ সৌদি আরবের প্রথম মহিলা মহাকাশচারী বাজ অলড্রিন, রায়না বার্নাভি নাকি অ্যালান বিন নাকি আসিফা খাতুন? তো রায়না বার্নাভি হচ্ছে সৌদি আরবের প্রথম মহিলা মহাকাশচারী যিনি মহাকাশ মিশনে গিয়েছিলেন 2023 সালে। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে রাখি, দেখো আমার মতে বলে এটা আমার মনে হয় যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এখন পড়ো, অবশ্যই পড়বে। আমি এই কারণে কারেন্ট অ্যাফেয়ার্স আস্তে আস্তে কমিয়ে দেবো এই মুহূর্তে। কেন কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এখন যতই পড়ো না কেন, তোমার এক সময় এটা কিন্তু পরীক্ষার 1 মাস আগে, মানে তুমি যখন পরীক্ষা দেবে, তুমি যখন আরপিএফ বা এএলপি টেকনিশিয়ান বা যে কোনো পরীক্ষা বলো, তুমি তার 1 মাস আগে থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়াটা কিন্তু আমি বলবো বুদ্ধিমানের কাজ। এখন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া মানে তোমার সময়টাকে, দেখো কোনো কিছু জানা মানে নষ্ট আমি বলবো না, কিন্তু তুমি সময়টাকে এর থেকে আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স পড়া চাইতে তুমি এই সময়টাকে এখন সায়েন্সের উপর দাও, জিকে, জিএস বা রিজনিংয়ের উপর দাও, আমার মনে হয় বেশি ভালো হবে। আর ঠিক পরীক্ষার 1 মাস আগে থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ফলো করো, কেন তুমি এখন পড়লেও কিন্তু তুমি আবার সেই ভুলেই যাবে। এটা আমার যুক্তি। এবার তোমাদের যার ব্যক্তিগত, তোমরা নিজের মতো সেটাকে প্রিপেয়ার করবে, পরীক্ষার যেভাবে যা করবে সেটা নিজের মতো করবে, কিন্তু এটা আমার যুক্তি মনে হলো। তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা চেষ্টা করব কম দিতে, বেশি দেবো না। আমি একবারে চেষ্টা করব 200টা কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার আগে থেকেই 1 মাস আগে থেকে আমি মাঝে 200 কি 300টার একটা প্রায় 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় 200-300 কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের একবারে প্রোভাইড করব। তাতে কী হবে, ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়লেই কিন্তু তোমরা একটা ওভারঅল পেয়ে যাবে। দেখো, এটা ভাগ্যের ব্যাপার, কার কপালে কী আসবে, আসতেও পারে কমন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো ঠিক নেই, আসতেও পারে নাও আসতে পারে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধন অনুসারে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 60, 59, 61, 62। তো কততম সংবিধান সংশোধন? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই 21 থেকে 18 বছর করা হয়েছিল কি নাগরিকদের ভোটাধিকারের বয়স। ভারতে ক্রীড়াক্ষেত্রে প্রশিক্ষকদের জন্য সর্বোচ্চ পুরস্কার কোনটি? অর্জুন পুরস্কার, কালিদাস সম্মান, দ্রোণাচার্য পুরস্কার নাকি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার? তো রাইট অ্যান্সার, যে প্রশিক্ষকদের যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার, কিন্তু সর্বোচ্চ পুরস্কার। ওকে, নেক্সট কোশ্চেন, প্রোটিনের ক্ষুদ্রতম অংশকে কি বলে? প্রোটিনের ক্ষুদ্রতম অংশ নিউক্লিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড নাকি গ্লিসারল? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের ক্ষুদ্রতম অংশ। ক্লিয়ার? তাহলে প্রোটিনের ক্ষুদ্রতম অংশের নাম কি? প্রোটিনের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ওকে, আচ্ছা, গ্লিসারল যদি বলি, দেখো এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড এবং কিছুটা পরিমাণ গ্লিসারলও উৎপন্ন হয়, তবে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের মেইন ক্ষুদ্রতম অংশ। চলো নেক্সট কোশ্চেন, বলছে ধর্ম গার্ডিয়ান 2024 এই যে মিলিটারি এক্সারসাইজ হয়েছিল, এটি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ভারত ও জাপান, ভারত ও অস্ট্রেলিয়া, ভারত ও ওমান নাকি ভারত ও ফ্রান্স? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার ভারত ও জাপানের মধ্যে এই এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ যেটা হচ্ছে 2024 কি ধর্ম গার্ডিয়ান, তো এই এক্সারসাইজটা হয়েছিল ভারত ও জাপান। নিম্নের কোন রাজ্যটি ভারতের সবচেয়ে বেশি সংখ্যক
রাজ্যের সঙ্গে বর্ডার ভাগ করে বা সীমানা ভাগ করে, ভীষণ গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেন। এটা যে গুরুত্বপূর্ণ আমি সেটা বলছি না, কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। এর জন্য তোমাদের বারবার বলছি যে ভারতের ম্যাপ কোন রাজ্য কোন কোন আর বাকি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে, বা কোন রাজ্য কোন দেশের সাথে, বাইরের যে দেশ বলতে পারে নেপালের সাথে ভারতের কোন কোন রাজ্য সীমানা ভাগ করে, এরকম টাইপের দিতে পারে। মায়ানমারের সাথে ভারতের কোন কোন রাজ্য সীমানা ভাগ করে, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবেই। ওকে, আর এটাও তোমরা একটা কোশ্চেন আসে যেটা হচ্ছে ভারতের মধ্যে কোন রাজ্য সবথেকে বেশি সীমানা ভাগ করে ভারতেরই রাজ্যের সঙ্গে। ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন কিন্তু হয়। তো এইখানে যে কোশ্চেন দিয়েছি তার সাপেক্ষে, এইখানে যে অপশন দিয়েছি তার সাপেক্ষে বলেছে নিম্নের কোন রাজ্যটি ভারতের সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে। তো যে কটা অপশান দিয়েছি তার মধ্যে বলছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম নাকি বিহার। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, যে আসাম কিন্তু সবচেয়ে বেশি। তোমরা দেখো আসাম যেখানে আছে, তো সেই হিসাবে তোমরা ভাবো, দেখবে আসাম কিন্তু সবচেয়ে বেশি রাজ্যের সাথে সীমানা ভাগ করে। নেক্সট কোশ্চেন বলছে বর্গীর হাঙ্গামা ও মুর্শিদ কুলিখার, এটা খার হবে, মুর্শিদ কুলিখার অভ্যুদয়, এই প্রবন্ধটি কার লেখা? যদুনাথ সরকার, মুর্শিদ কুলি খাঁ, আকবর নাকি আলিবর্দী খাঁ? তো রাইট আনসার অপশন এ। ভীষণই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, একটা কী বলবো, একটা যেগুলো সচরাচর দেখা যায় না, তো এই টাইপের একটা কোশ্চেন দিলাম। বর্গীর হাঙ্গামা ও মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয়, এই প্রবন্ধটি কার লেখা? এই প্রবন্ধটি হচ্ছে যদুনাথ সরকারের লেখা। নেক্সট কোশ্চেন, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? অভিধান সংকলন, প্রাচীন দেহাবশেষ, আলংকারিক লিখন নাকি পাণ্ডুলিপি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ। এই যে অভিধান যে সংকলন, এই কথাটি কিন্তু, এই অভিধান সংকলন এর সাথে কিন্তু লেক্সিকোগ্রাফি কথাটি কিন্তু সংযুক্ত। নেক্সট কোশ্চেন, এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? দেখো জিনিসটা, অঙ্কটা খুবই সহজ। তোমরা এই টাইপের অঙ্ক আমি জানি, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের একটু সমস্যা হয়, কিন্তু বিশ্বাস করো আস্তে আস্তে আমার সাথে করতে করতে না এই টাইপের অঙ্ক কিছু সমস্যাই থাকবে না তোমাদের। যখন এই টাইপের অঙ্ক আসবে, যে যৌগটা দেওয়া থাকবে আমি বলেছি তার সংকেত লিখতে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? তোমার CO2, তাই তো? এইটা তোমাকে মনে রাখতেই হবে। এর সাথে সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, নেক্সট কাজ হচ্ছে এদের আণবভর বার করা। তাহলে আমি শিখিয়ে দিয়েছি আণবভর কী করে বার করতে হয়। কার্বনের কত? কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন কত? অক্সিজেন 16 × 2, তাহলে 12 + 16 × 2 অর্থাৎ 32 + 12, 32 আর 10 42 আর 2 44, অর্থাৎ কার্বনের যে আণবভর, এই কার্বন ডাইঅক্সাইডের যে আণবভর সেটা হচ্ছে 44। তার মানে আমি কি বলেছি, এই 44 গ্রাম CO2 এটা কত আয়তন দখল করবে? আমি এর আগের বার অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে একটা জিনিস বলেছিলাম, যে যত গ্রাম বা যত মোল বেরোবে, তত মানে যত আণবভর বেরোবে, সেটা অ্যাভোগাড্রো সংখ্যক তোমার অণু থাকে তার মধ্যে। ক্লিয়ার? আর এটাও তেমনভাবে মনে রাখবে যে যত আণবভর বেরোবে, যার যত আণবভর বেরোবে, সেটা মানে সেই পরিমাণ গ্যাস কত লিটার জায়গা দখল করবে? মনে রাখবে 22.4 লিটার জায়গা দখল করবে। ক্লিয়ার? তাহলে 1 গ্রামে কত হবে? 1 গ্রামে হবে 22.4 বাই হবে 44। ক্লিয়ার? তাহলে আমাকে চেয়েছে হচ্ছে 2.2 গ্রাম, তাহলে 2.2 গ্রামে কত হবে? 2.2 গ্রামে হবে ইন্টু 2.2 করে দিলাম, 2.2। ক্লিয়ার? আচ্ছা দেখো, এখানে আমি যদি পয়েন্ট তুলে দিই তাহলে এখানে 10 নামালাম, আর এইখানে পয়েন্ট তুলে দিয়ে আর একটা 10 নামালাম। আচ্ছা 22 × 2 = 44। ওকে, আর 2 দিয়ে কাটলে এখানে কত হবে? 11.2, তাই না? 11, 1 আর 2, তাই না? 2 দিয়ে যদি 224 কাটি তাহলে 112 হয়, তাহলে 112 বাই 100, তার মানে 112, তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে 112 বাই 100, তার মানে কটার পর দশমিক? দুটোর পর দশমিক। তো রাইট আনসার কী হবে? অপশন বি ইজ এর রাইট আনসার, অর্থাৎ 1.12 লিটার। তাহলে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? 1.12 লিটার। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই টাইপের অঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমি প্রত্যেকটা সেটের মধ্যে কিছু না কিছু অঙ্ক আমি নিয়ে আসবো ফিজিক্সের, এবং তার প্রতি এই সায়েন্সের উপরেই বেশি জোর দেবো। এছাড়াও কিন্তু সায়েন্সের জন্য আলাদা এলপি টেকনিশিয়ান করে আমি সায়েন্সের উপর সেট দিয়ে থাকি, শুধুমাত্র সায়েন্সের জন্য, যাতে সায়েন্সটা তোমাদের কাছে কোনো রকম অসুবিধা আর না থাকে। তো নেক্সট কোশ্চেন দেখো,
তো ওকে, দেখো আজকে আমাদের এই মডেল কোশ্চেন পেপার 7 ছিল, যেটা আরপিএফের জন্য, বিশেষ করে রেলওয়ে সমস্ত সেক্টরের জন্য বা আপকামিং যেসব পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য জিকে তো জিকেই হয়, গুরুত্বপূর্ণ হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো কেমন লাগছে বা কোনো অসুবিধা হচ্ছে কি না, বা তোমাদের অনেকেরই ভালো কমেন্ট পাই, শুনেও ভালো লাগে এবং মনে হয় যে নিজের থেকে আমি মোটিভেট হই যে আরও কিছু ভালো দেওয়ার জন্য। ওকে, তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।